ইনফরমেশনটা বা ওই বইয়ের পেজটা বা ওই বইয়ের টেবিল বা ছকটা বা ওই বইয়ের স্পেসিফিক ইনফরমেশনটা তোমার চোখে ভেসে উঠবে। তো অবশ্যই তোমাকে মেক শিওর করতে হবে তুমি সিলেক্টেড লেখকের নিজের দাগানো যে পুরাতন বই আছে লাস্ট টাইমে এসে লাস্ট সপ্তাহে শুধু এবং শুধুমাত্র সিলেক্টেড লেখকের নিজের দাগানো পুরাতন বই হচ্ছে পড়ো। এর পাশাপাশি যারা এখনো কনফিউজড আছো যে মেইন বইয়ের পাশাপাশি আর কিছু পড়তে হবে কিনা বা মেইন বইয়ের পাশাপাশি এক্স্যাক্টলি আর কি পড়তে হবে, ফার্স্ট অফ অল তুমি যাবা হচ্ছে ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে সার্চ করবো হচ্ছে ইনফিনিটি চ্যানেলটাতে যাওয়ার পরে তুমি চলে যাবে প্লেলিস্টে যাওয়ার পরে দেখবে এখানে দুনিয়ার যত ক্লাস তোমার দরকার সবকিছু আছে, বাট সবগুলোর মধ্যে তুমি ঢুকবা না, তুমি ডিরেক্ট এখান থেকে প্লেলিস্টের মধ্যে খোঁজা ট্রাই করবা যে মেডিকেল প্লেলিস্টটা কোথায় আছে। এই যে তুমি যদি এখানে তাকাও দেখবে এখানে মেডিকেল গাইডলাইনস এন্ড সাজেশন ক্লাসেস দেওয়া আছে। তো যদি এইখানে তাকাও এখানে তুমি দেখবা যে মেডিকেলের একটা ইংলিশ কোয়েশ্চেন তুমি ক্লাস পাইতেছো, যেখানে আমরা বিগত প্রায় 10 থেকে 20 বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার সবগুলা ইংলিশ কোয়েশ্চেন বা সবগুলা ইংলিশ প্রশ্ন সমাধান করে দিয়েছি। এরপর তুমি যদি তাকাও বিগত 10 থেকে 20 বছরের মেডিকেলের যত ফিজিক্স প্রশ্ন আসে আমি ধরে সমাধান করে দিয়েছি। এরপর তুমি যদি তাকাও বিগত 10 বছরের কেমিস্ট্রির যত প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষায় এসেছে আমরা একটা ক্লাসে কমপ্লিট ভাবে সাজিয়ে দিয়েছি। ইংলিশের জন্য সেম একটা ক্লাস আমাদের আছে, এই ক্লাসটা তোমরা দেখবা। ইভেন এই বছরের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে এবং কেমিস্ট্রির 25 নাম্বার এনশিওর করার জন্য আমরা কেমিস্ট্রির প্রথম পর্বের একটা ক্লাস এখানে দিয়েছি, কেমিস্ট্রির দ্বিতীয় পর্বের একটা ক্লাস দিয়েছি। ফিজিক্সের 15 নাম্বার এনশিওর করার জন্য প্রথম পত্রের একটা ক্লাস আমরা দিয়েছি, দ্বিতীয় পত্রের একটা ক্লাস আমরা দিয়েছি এবং ইংলিশের নতুন আরেকটা ক্লাস তুমি পাবা যেখান থেকে ইংলিশের 15 মার্ক তুমি এনশিওর করতে পারবা। সো এই টাইমে এসে যদি তোমাকে মেইন বইয়ের পাশাপাশি কিছু পড়তেই হয় বা কোনো ক্লাস দেখতেই হয় বা তুমি যদি এখনো মনে করো যে না ফুল 100% কনফিডেন্স আমি এনশিওর করতে পারতেছি না, তাহলে তুমি এই চ্যানেলে চলে যাও, আমাদের চ্যানেলে থেকে যেই প্লেলিস্ট আমি বললাম এইভাবে সিরিয়ালি তুমি এই ক্লাসগুলো করে ফেলো। অনেকেই এই 80-20 রুলের ব্যাপারে জানে না। 80-20 রুল কি বলে জানো? তোমার যে প্রশ্ন হবে মেডিকেল ভর্তি পরীক্ষায় তার 80% প্রশ্ন মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রশ্ন হবে শুধুমাত্র বইয়ের 20% জায়গা থেকে। বুঝতেছো ব্যাপারটা? তোমার বইয়ের মাত্র 20% এমন ইম্পর্টেন্ট জায়গা আছে যেখান থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট বা 80% প্রশ্ন তোমার হবে। বাকি 80% বই যেটা আছে ওইখান থেকে মাত্র 20% প্রশ্ন হবে। বাট ওই 20% প্রশ্ন কিন্তু তোমার পারার দরকার নেই। যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রশ্ন 20% জায়গা থেকে পড়তে পারো তাহলে এটার থেকে ভালো কিছু হইতে পারে না। বাট প্রবলেম কি হয় যে 80% এই যে 20% যে জায়গা বা সব থেকে হাই ইয়েল্ডেড বা মোস্ট ইম্পর্টেন্ট টার্ম বা টপিক এইগুলা তুমি দেখা যায় যে বের করতে পারো না। বাট আমি বলবো বিগত বছরের প্রশ্নগুলো তুমি যে অ্যানালাইসিস করো সেটা শুধুমাত্র মেডিকেল না, ঢাকা ভার্সিটি বলো, রাজশাহী ভার্সিটি বলো বা চট্টগ্রাম বলো, যে কোনো ইউনিভার্সিটিকেও তুমি যদি এক্সাম্পল হিসেবে নিয়ে আসো দেখবা প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা প্যাটার্ন থাকে, যে প্যাটার্ন তারা মেনটেন করে প্রতি বছর প্রশ্ন তারা রিপিট করে। হয়তো এক্সাক্ট বা হুবহু প্রবলেমটা দেয় না বা এক্সাক্ট বা হুবহু এমসিকিউটা তুলে দেয় না, অনেক ক্ষেত্রে এক্সাক্ট বা হুবহু প্রশ্ন তুলে দিতে দেখা যায়। বাট আলটিমেটলি টাইপ ওয়াইজ তুমি কমন পাবা বা টাইপ গুলো তুমি মেক শিওর করতে পারবা। ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম এইচএসসি 25। তো আজকে বেসিক্যালি আমরা সব থেকে এই বছরের ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হচ্ছে কাজ করব, বা আজকের ভিডিওটা হবে সব থেকে ইম্পর্টেন্ট তোমার জন্য, লাইফ চেঞ্জিং। সো আজকে আমরা কথাবার্তা বলবো ঢাকা মেডিকেলের চান্স নিশ্চিতের টপ 5 হ্যাকস সম্পর্কে। এই টাইমে বা লাস্ট 7 দিনে বা লাস্ট 7-8 দিনে তুমি যেই 5টা জিনিস মেনটেন করলে তুমি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা সিট নিশ্চিতের পাশাপাশি তোমার মেডিকেলের সিটটা ঢাকা মেডিকেলে লিখাতে পারবা, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এবং আজকে আমরা ট্রাই করব হার্শ রিয়েলিটি সম্পর্কে বলার পাশাপাশি পিন পয়েন্ট অ্যাকুরেসি নিশ্চিত করে তোমাকে টপ 5টা হ্যাকস সম্পর্কে এনশিওর করতে, যেই টপ 5টা নিয়ম বা 5টা হ্যাকস তুমি অনুসরণ করলে অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত মেডিকেল কলেজে চান্স পাবা। সো আসো আর বেশি কথাবার্তা না বলে শুরুতেই হ্যাক 1 নিয়ে কথাবার্তা বলা যাক, বা সব থেকে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে কথাবার্তা বলা যাক, যেটা মেনটেন করলে তুমি অবশ্যই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবা। ওকে, সো ফার্স্টেই তোমাকে যেটা মেক শিওর করতে হবে বা যেটা আমাদের হচ্ছে হ্যাক 1, সেটা হচ্ছে সিলেক্টেড লেখকের নিজের দাগানো পুরাতন বই পড়া। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলেছি, এটা সবাই মেনটেন করতে পারবে না, বাট যারা মেনটেন করতে পারবে না
তাদের সফল হওয়ার চান্সও কিন্তু কম। সেখানে আমি কি বলছি, সিলেক্টেড লেখকের নিজের দাগানো পুরাতন বই পড়া। কয়েকটা কথা ইম্পর্টেন্ট, একটা কথা হচ্ছে নিজের দাগানো, একটা হচ্ছে পুরাতন বই, একটা হচ্ছে সিলেক্টেড লেখকের। এখন এই সিলেক্টেড লেখক বলতে আমরা কি বোঝাচ্ছি, দেখো ক্লিয়ার করে দেই। সিলেক্টেড লেখক বলতে আমরা বোঝাচ্ছি যে বোটানিতে তুমি বেসিক্যালি পড়বা হচ্ছে লাস্ট 7 দিন শুধু এবং শুধুমাত্র হাসান স্যারের বই। তারপরে জুলজির জন্য তুমি পড়বা হচ্ছে আজমল স্যারের বই। এই টাইমে এসে আলিম স্যারের বই, মাজেদা ম্যাডামের বই, এই বইগুলো আপাতত খুব একটা পড়ার দরকার নাই। এরপরে তোমার যে কেমিস্ট্রি আছে, বোথ ফার্স্ট এন্ড সেকেন্ড, বোথ ফার্স্ট পেপার অ্যাজ ওয়েল এজ সেকেন্ড পেপার, দুইটার জন্য তুমি শুধু এবং শুধুমাত্র হাজারি এবং নাগ, হাজারি ও নাগ স্যারের বইটা হচ্ছে বেসিক্যালি পড়বা। এবং তুমি লাস্ট টাইমে এসে তোমার ফিজিক্সের জন্য পড়বা হচ্ছে বোথ ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার, দুইটা পত্রের জন্যই তুমি শুধুমাত্র ইসাক স্যারের যে বইটা আছে এইটাই হচ্ছে পড়বা। এবং যেই বইটা তুমি পড়বা মেক শিওর করবা সেই বইটা তোমার নিজের দাগানো। আমি আবারও জিনিসটাকে রিপিট করতেছি, তোমাকে মেক শিওর করতে হবে বইটা তোমার নিজের দাগানো। অনেকেরই এমন বই আছে যে বইটা সে নিজে দাগায় নাই, কেউ দাগিয়ে দিয়েছে বা কোচিং থেকে পিডিএফ দিয়েছে, সেটা দেখে দেখে দাগাইছে। যাক, তুমি যে নিজের হাতে না দাগিয়ে থাকো ওইটা ফলো করো না, নিজের হাতে যেটা দাগাইছো ওই বইটা পড়লে তুমি দেখবা মেডিকেল হলে যে প্রশ্নগুলা তোমার বই থেকে আসছে অটোমেটিক বইয়ের পৃষ্ঠা বা পেজ তোমার চোখে ভেসে উঠবে। সো এই জন্য তোমাকে পুরাতন যেই বইটা তুমি দাগিয়ে এতদিন পড়েছো এই বইটাই পড়বা। অনেকেই আছে যে ভর্তি পরীক্ষায় প্রিপারেশন নেওয়ার সময় লাস্ট 2 বা 3 মাস আগে নতুন বই কেনে, বাট ওই বইটা নতুনই থেকে যায়, ওর ওই পেজগুলোর সাথে পরিচিতও না, বা ওই পেজের কোথায় কি আছে এগুলো সম্পর্কে জানে না। বাট যেই বইটা সে 1.5 বছর 2 বছর পড়েছে বা যেই বইটা সে দাগিয়ে পড়েছে ওই বইয়ের কোনা কাঞ্চি থেকে প্রশ্ন আসলো তার মনে পড়বে এইটা 7ম অধ্যায়ের অমুক পৃষ্ঠার অমুক জায়গার অমুক ছকের মধ্যে ইনফরমেশন। তুমি এক্সাক্ট তথ্যটা যদি মনে করতে নাও পারো ওইটা আপসাম অটোমেটিক বাই ডিফল্ট ভাবে ওই ইনফরমেশনটা বা ওই বইয়ের পেজটা বা ওই বইয়ের টেবিল বা ছকটা বা ওই বইয়ের স্পেসিফিক ইনফরমেশনটা তোমার চোখে ভেসে উঠবে। তো অবশ্যই তোমাকে মেক শিওর করতে হবে তুমি সিলেক্টেড লেখকের নিজের দাগানো যে পুরাতন বই আছে লাস্ট টাইমে এসে লাস্ট সপ্তাহে শুধু এবং শুধুমাত্র সিলেক্টেড লেখকের নিজের দাগানো পুরাতন বই হচ্ছে পড়ো। এর পাশাপাশি যারা এখনো কনফিউজড আছো যে মেইন বইয়ের পাশাপাশি আর কিছু পড়তে হবে কিনা বা মেইন বইয়ের পাশাপাশি এক্স্যাক্টলি আর কি পড়তে হবে, তো তাদেরকে আমি ক্লিয়ার করে বলে দেই। তারা খুবই ইজি একটা কাজ করতে পারো এবং খুব সুন্দরভাবে সেই জিনিসটা একটু তোমাকে ধরাই দিব। তুমি যেটা করবা বেসিক্যালি ফার্স্ট অফ অল তুমি যাবা হচ্ছে ইউটিউবে। ফার্স্ট অফ অল তুমি যাবা হচ্ছে ইউটিউবে, ইউটিউবে যাওয়ার পরে সার্চ করবো হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি চ্যানেলটাতে যাওয়ার পরে তুমি চলে যাবা প্লে লিস্টে। প্লে লিস্টে যাওয়ার পরে দেখবে এখানে দুনিয়ার যত ক্লাস তোমার দরকার সবকিছু আছে, বাট সবগুলোর মধ্যে তুমি ঢুকবা না, তুমি ডিরেক্ট এখান থেকে প্লে লিস্টের মধ্যে খোঁজা ট্রাই করবা যে মেডিকেল প্লে লিস্টটা কোথায় আছে। এই যে তুমি যদি এখানে তাকাও দেখবে এখানে মেডিকেল গাইডলাইনস এন্ড সাজেশন ক্লাসেস দেওয়া আছে। তো যদি এইখানে তাকাও এখানে তুমি দেখবা যে মেডিকেলের একটা ইংলিশ কোয়েশ্চেন তুমি ক্লাস পাইতেছো, যেখানে আমরা বিগত প্রায় 10 থেকে 20 বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার সবগুলা ইংলিশ কোয়েশ্চেন বা সবগুলা ইংলিশ প্রশ্ন সমাধান করে দিয়েছি। এরপর তুমি যদি তাকাও বিগত 10 থেকে 20 বছরের মেডিকেলের যত ফিজিক্স প্রশ্ন আসে আমি ধরে সমাধান করে দিয়েছি। এরপর তুমি যদি তাকাও বিগত 10 বছরের কেমিস্ট্রির যত প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষায় এসেছে আমরা একটা ক্লাসে কমপ্লিট ভাবে সাজিয়ে দিয়েছি। ইংলিশের জন্য সেম একটা ক্লাস আমাদের আছে, এই ক্লাসটা তোমরা দেখবা। ইভেন এই বছরের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে এবং কেমিস্ট্রির 25 নাম্বার এনশিওর করার জন্য আমরা কেমিস্ট্রির প্রথম পর্বের একটা ক্লাস এখানে দিয়েছি, কেমিস্ট্রির দ্বিতীয় পর্বের একটা ক্লাস দিয়েছি। ফিজিক্সের 15 নাম্বার এনশিওর করার জন্য প্রথম পত্রের একটা ক্লাস আমরা দিয়েছি, দ্বিতীয় পত্রের একটা ক্লাস আমরা দিয়েছি, এবং ইংলিশের নতুন আরেকটা ক্লাস তুমি পাবা যেখান থেকে ইংলিশের 15 মার্ক তুমি এনশিওর করতে পারবা। সো এই টাইমে এসে যদি তোমাকে মেইন বইয়ের পাশাপাশি কিছু পড়তেই হয় বা কোনো ক্লাস দেখতেই হয় বা তুমি যদি এখনো মনে করো যে না ফুল 100% কনফিডেন্স আমি এনশিওর করতে পারতেছি না, তাহলে তুমি এই চ্যানেলে চলে যাও। আমাদের চ্যানেলে থেকে যেই প্লেলিস্ট আমি বললাম এইভাবে সিরিয়ালি তুমি এই ক্লাসগুলো করে ফেলো। পাশাপাশি তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা আমি তোমাকে একটু দেখিয়ে দেই। এইখানে তুমি যে পোস্টের মধ্যে যাও এখানে একটা পোস্ট তুমি পাবা মেডিকেল 25 সবকিছু একসাথে এক জায়গায় গোছানো। মেডিকেল 25 এর সবকিছু একসাথে এক জায়গায় গোছানো।
যে এখানে তুমি কি কি করবা, কি কি তোমার করা উচিত, প্রত্যেকটা ভিডিও আমরা একদম সুন্দরভাবে লিংক দিয়ে সাজিয়ে দিয়েছি। এইখানে তুমি চলে যাও। ইনফিনিটি ইজ এ নন স্টপ ওয়ান স্টপ ওয়ান টাইম সলিউশন অফ মেডিকেল। তোমার যা লাগবে, যতটুকু লাগবে A to Z সবকিছু আমরা সাজিয়ে দিয়েছি। ওকে, এবার আসো আমরা আমাদের মেইন জিনিসে চলে যাই। অর্থাৎ এইবার আমরা আমাদের যে হ্যাক 2 আছে, হ্যাক 2 নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। হ্যাক 1 এ তুমি কি কি করবা, কি কি বই পড়বা, কোথা থেকে পড়বা, যদি এক্সট্রা কিছু পড়তে কোন জায়গা থেকে প্র্যাকটিস করবা, সবকিছু বলে দিয়েছি। ওকে, এবার হ্যাক 2 তে তোমাকে মেইনলি যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে দেখো জি কে ই কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আচ্ছা, এখন এই জি কে ই মানেটা কি? এই জি কে ই মানে হচ্ছে তোমার জেনারেল নলেজ প্লাস হচ্ছে ইংলিশ। ব্যাপারটা ভালো করে বুঝো, জেনারেল নলেজ প্লাস হচ্ছে ইংলিশ। এখানে তোমার জেনারেল নলেজ থেকে 10 মার্কের প্রশ্ন আসবে, ইংলিশ থেকে 15 মার্কের প্রশ্ন আসবে, টোটাল 25 মার্কসের প্রশ্ন এখান থেকে আসবে। এবং এইটাকে আমরা বলতেছি লাকি 25, বাট সবার জন্যই কি লাকি 25 না। এই যে 25 মার্ক আছে আমাদের সাধারণ জ্ঞান এবং হচ্ছে ইংলিশের, এই 25 কারোর জন্য হবে লাকি, কারোর জন্য হবে আনলাকি। মোস্ট অফ দা তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্টদের বা অলরেডি যারা মেডিকেল কলেজগুলোতে পড়তেছে তাদের সাথে যদি আলাপ করো, প্রত্যেকেই একটা কথা তোমাকে এনশিওর করবে যে টপ নচ মেডিকেল গুলোর সাথে একটু পরের দিকে যে মেডিকেল গুলো আছে, অর্থাৎ যে মোটামুটি ভাবে 1 থেকে 500 পজিশনে থেকে চান্স পাবে, আর যে মোটামুটি 4000 থেকে 5000 তম পজিশনে থেকে চান্স পাবে, তাদের মেইন প্রবলেম বা মেইন ব্যবধান গড়ে দিয়েছে হচ্ছে এই জিকে এবং ইংলিশ। অর্থাৎ যাদের জিকে এবং ইংলিশের 25 এর মধ্যে অ্যাটলিস্ট 20 প্লাস বা 22 বা 23 মার্ক এনশিওর থাকে, তাদের চান্সে কিন্তু মোটামুটি ভাবে টপ মেডিকেল কলেজগুলা বা বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে হয়। বাট যাদের আলটিমেটলি জিকে তে ভালো মার্ক আসে না, তারা মোটামুটি ভাবে দেখা যায় টোটাল মার্ক একটু কম পায়, ওইদিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম বেশি সবাই পড়ে বা সবারই পড়া থাকে। এই জন্য ওই তিনটা কিন্তু খুব একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে না, 2, 3, 5 মার্কই ডিফারেন্স ক্রিয়েট করে। বাট জিকে এবং ইংলিশ কিন্তু চাইলে দুইটা স্টুডেন্টের মধ্যে 8 থেকে 10 মার্কের একটা ব্যবধান বা গ্যাপ ক্রিয়েট করে দিতে পারে, যেটা কিন্তু ওভারকাম করা ভেরি ভেরি টাফ, যেখানে 0.25 এর জন্য তোমার সিরিয়াল কয়েক হাজার পিছিয়ে যাবে। সো আলটিমেটলি তোমাকে মেক শিওর করতে হবে জিকে তে তুমি যাতে সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব এই লাস্ট 7 দিন বা লাস্ট 5 দিন বা লাস্ট 4 দিন যেই কয়দিনই আছে তুমি হচ্ছে দাও। এখন এখানে একটা ব্যাপার আছে, জিকে এবং ইংলিশের সিলেবাসটা কিন্তু অনিশ্চিত। কেমন অনিশ্চিত? এখানে যদিও সিলেক্টিভ কিছু টপিক আমরা দেখি বা হচ্ছে পড়ি, তারপরে এখানে কিন্তু সিলেক্টেড কোনো কিছু বলা নাই যে এই টপিক থেকেই আসবে বা এই জিনিসগুলোই আসবে বা এই জিনিসগুলো স্কিপ করা যাবে। অনিশ্চিত বলে যে তুমি প্র্যাকটিস করবা না, এই ভুলটা তুমি করিও না। তাহলে কেমনে প্র্যাকটিস করবা? বিগত বছরে যে যে টপিক থেকে প্রশ্ন আসে ওই টপিকটা তুমি পড়ে ফেলো। চলচ্চিত্র থেকে প্রশ্ন আসে, চলচ্চিত্র তুমি পড়ে ফেলো। বিভিন্ন ভাস্কর্য থেকে প্রশ্ন আসে, ভাস্কর্য তুমি পড়ে ফেলো। বা ইন্টারন্যাশনাল বিভিন্ন রাজধানীর নাম কখনো আসে নাই, তাহলে ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশের রাজধানীর নাম তোমার মনে রাখার দরকার নেই। কারেন্ট তোমার যেই ঘটনাগুলো ঘটতেছে, ডক্টর ইউনূস নিয়ে মোটামুটি ভাবে প্রশ্ন আসতে পারে, জুলাইয়ের আন্দোলন নিয়ে অবশ্যই প্রশ্ন আসতে পারে, মুক্তিযুদ্ধ নিয়ে স্টিল আমি মনে করি হয়তো প্রশ্ন এখনো আসতে পারে, বিকজ মুক্তিযুদ্ধ জিনিসটা বাঙালিদের জন্য আজীবন ইম্পর্টেন্ট হয়ে থাকবে। বাট হয়তো তোমরা এই ব্যাপারগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবা যে কোন টপিকটা ট্রেন্ডিং এ আছে। যেই টপিকগুলো ট্রেন্ডিং এ আছে, রিসেন্টলি ভূমিকম্প নিয়ে অনেক কিছু হচ্ছে, সিসমোগ্রাফ থেকে প্রশ্ন আসতে পারে, ভূমিকম্পের মাত্রা নিয়ে প্রশ্ন আসতে পারে। বুঝতে পারছো? যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে, যেগুলো তুমি বুঝতেছো বা তোমার মন বলতেছে যে আসবে, এইগুলাতে তুমি বেশি ইম্পর্টেন্স দাও। নিজের মনের কথা শেষ সময়ে ইম্পর্টেন্স দিয়ে শোনো। এবং জিকে এবং ইংলিশের ক্ষেত্রে প্রিভিয়াস যে প্রশ্ন আছে, প্রিভিয়াস প্রশ্নকে গুরুত্ব দাও। এখন প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস প্রশ্ন পড়লেই কি আমি চান্স পেয়ে যাবো? দ্য অ্যান্সার ইজ নো। প্রিভিয়াস প্রশ্ন পড়লেই তুমি চান্স পেয়ে যাবে না, কিন্তু প্রিভিয়াস প্রশ্ন পড়লেই তুমি চান্স পাবা। বিকজ প্রিভিয়াস প্রশ্ন তুমি হুবহু কমন না পেলেও প্রিভিয়াস প্রশ্নগুলার যে প্যাটার্ন গুলো আছে, যে গ্রামাটিক্যাল আইটেম গুলো আছে, ওই আইটেম গুলা থেকে প্রশ্ন আসবে। তো নাউন থেকে প্রতি বছর প্রশ্ন আসে, প্রোনাউন থেকে প্রতি বছর প্রশ্ন আসে, সেখান থেকে প্রশ্ন আসবে। ড্যাংলিং মডিফায়ার থেকে ওইভাবে জীবনে কখনো প্রশ্ন আসেনি, এইবারও প্রশ্ন আসার ওইভাবে চান্স নাই। বুঝতে পারছো? যেই যে টপিক গুলা থেকে লাস্ট 10 বছর 20 বছরে প্রশ্ন করেছে, ওর বাইরে প্রশ্ন যাওয়ার কোনো সুযোগ বা চান্স নাই। তাহলে এই যে পিন পয়েন্ট ইরর বা এই টাইপের কিছু কঠিন কঠিন ইংলিশ গ্রামার তোমরা হচ্ছে পড়ো, এইগুলা দেখবা না। এবং ইংলিশের ক্ষেত্রে তোমার যে মেমোরাইজিং পার্ট আছে বা মুখস্থ যে পার্টটা আছে, এই মেমোরাইজিং পার্টকে তুমি গুরুত্ব দাও, বিকজ মেমোরাইজিং পার্ট থেকে 5 মার্ক আসে। এবং ইংলিশের যে মেইন ব্যবধান দুইটা স্টুডেন্টের মধ্যে, সেটা কিন্তু এই মেমোরাইজিং পার্টটাই হচ্ছে করে তোলে। বিকজ সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং,
এই ব্যাপারগুলাই অনেকে পারে না বা অনেকে ক্লিয়ার থাকে না। তুমি সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের একটা শীট আছে, যাদের প্রয়োজন তারা আমাকে জানাও, বা ব্যাচগুলোতে আমি নরমালি হচ্ছে প্রোভাইড করে থাকি, বা অনেকেই হচ্ছে আমরা অলরেডি হচ্ছে দিয়েছি বা হচ্ছে প্রোভাইড বেসিক্যালি হচ্ছে আমরা করেছি। ওকে, ঠিক আছে। তো সেই জায়গাতে আমরা যেটা করেছি যে তোমার টপ মোটামুটি 250 বা 300 যে ওয়ার্ড গুলা বিগত 20 বছরে বিভিন্ন মেডিকেল, ডেন্টাল, বিসিএস ভর্তি পরীক্ষা এসেছে, এই প্রত্যেকটা ওয়ার্ড সাজিয়ে দেওয়ার পাশাপাশি প্রত্যেকটার বাংলা অর্থ কি কি সিনোনিম হইতে পারে, কি কি অ্যান্টোনিম আসতে পারে, স্পেলিং সহ উচ্চারণ সহ আমরা একটা জায়গায় গুছিয়ে দিয়েছি। এগুলা খাতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ইংলিশ ওয়ার্ডটা লিখবা, তার বাংলা অর্থ লিখবা, সিনোনিম লিখবা, অ্যান্টোনিম লিখবা, স্পেলিংটা মনে রাখার টেকনিক লিখবা। এইভাবে তুমি যে মেক শিওর করতে পারো তুমি 5-এর মধ্যে 3 বা 4 পাবা। মেমোরাইজিং এ যে 5-এর মধ্যে 3 বা 4 পাবে তার সিরিয়াল অনেক 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 বেশি আগে থাকবে, এবং সেটা টপ 100 বা টপ 300-র মধ্যে হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। ওকে, এবার আসলে আমাদের হ্যাক 3 নিয়ে আমরা কথাবার্তা বলি, বা যেই হ্যাক 3 তুমি এনশিওর করলে ঢাকা মেডিকেল একটা সিট অবশ্যই তুমি এনশিওর করতে পারবে, সেটা হচ্ছে উইক জোন নিয়ে কাজ করা, বা উইক জোন হচ্ছে ঠিক করা, বা প্রিভিয়াস যে মিস্টেক গুলো আছে এগুলো নিয়ে হচ্ছে কাজ করা। ভেরি সিম্পল, আমি একদম ইজি ভাষায় ইজি ভাবে তোমাদেরকে জিনিসটা বলি বা বুঝিয়ে দেওয়ার হচ্ছে ট্রাই করি। তোমার যে উইক জোন, তুমি 5টা সাবজেক্টে পরীক্ষা দিবা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ। তোমার 5টা সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্টে কিন্তু তোমার উইকনেস নাই, এবং 5টা সাবজেক্টের মধ্যে 5টাতে তোমার কিন্তু স্ট্রং জোন নাই। কারো যদি 5টাতেই স্ট্রং জোন থাকে তাহলে তাকে কিচ্ছু বলার দরকার নেই, সে নিজেই আনস্টপেবল, তার আমার ভিডিও দেখারও কোনো দরকার নেই। বাট তোমার যদি একটা বা দুইটা সাবজেক্টে স্পেসিফিকলি প্রবলেম থাকে, তুমি লাস্ট টাইম এসে ওইটাতে জোর হচ্ছে বেশি দাও, উইক জোন নিয়ে তুমি কাজ করো। প্রিভিয়াস যে মিস্টেক গুলো তুমি করেছো সেইটা তোমার পরীক্ষাতে ভুল হইতে পারে, বা তোমার মোটিভেশন লেসনেস এর কারণে হইতে পারে, প্যানিক অ্যাটাকের কারণে হইতে পারে, তো মেন্টালি তুমি স্টেবল না হওয়ার কারণে হইতে পারে। তো ফিজিক্যাল বা মেন্টাল যে ইস্যুটাই আসুক, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ দুইটাই গুরুত্বপূর্ণ। বাট বাংলাদেশের সার্কামস্টেন্সে যেটা হয়, আমরা কিন্তু ফিজিক্যাল হেলথকে গুরুত্ব দিলেও মেন্টাল হেলথকে গুরুত্ব দেই না। বাট এই মেন্টাল হেলথকে গুরুত্ব না দেওয়ার জন্য বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্ট অনেক স্ট্রেস, ডিপ্রেশন বা হতাশায় হচ্ছে ভোগে। সো এই ব্যাপারগুলো নিয়ে তুমি কাজ করো, মাইন্ডকে রিফ্রেশ রাখার ট্রাই করো, কোনো প্রকার প্রেশার বা প্যারা তুমি এই টাইমে হচ্ছে নিবা না। ওকে, সো এবার আসো নাম্বার 4। নাম্বার 4 এ আমরা যেটা বলতেছি, বা নাম্বার 4টা আসলে একটু মার্ক করে দেই, হ্যাক হচ্ছে 4। এখানে তোমাকে মেক শিওর করতে হবে সেলফ মডেল টেস্ট, অ্যানালাইসিস এবং হচ্ছে টার্গেটেড ফিক্স। অর্থাৎ এই টাইমে এসে তুমি নিজে যেগুলো পড়তেছো, যেগুলো তুমি নিজে পড়তেছো এগুলোর উপর হচ্ছে সেলফ টেস্ট তুমি দিবা। বা সেলফ টেস্ট কেমনে দিবা, তোমাদের কাছে যদি সেলফ টেস্ট দেওয়ার মতো কোনো ম্যাটেরিয়াল না থাকে, তুমি যেটা করবা, তোমার বইয়ের যে প্রশ্ন ব্যাংক আছে, অনেকেই দাগায় না, না দাগানোই উত্তম। তুমি যেখানে উত্তরের বক্স করা থাকে ওইটা খাতা দিয়ে ঢেকে তুমি হচ্ছে 5 সেকেন্ড একটা টাইমার সেট করে 20টা প্রশ্ন দাগাইতে পারতেছো কিনা এই এক্সামটা নিজে নিজের হচ্ছে নিবা। একটা স্টপ ওয়াচ রাখতে পারো, বা নিজে যে ঘড়ি আছে ঘড়িটা মেনটেন করলেই হয়ে যাবে। এরপরে তুমি একটু অ্যানালাইসিস করে দেখবা যে তোমার অবস্থানটা কি দাঁড়াচ্ছে। তুমি কি মোটামুটি ভাবে মোর দেন 70% মার্ক এনশিওর করতে পারতেছো? তোমার যদি মোটামুটি ভাবে 70% এর বেশি মার্ক এনশিওর হয়ে যায়, বা তুমি মোটামুটি ভাবে যেই কোনো টপিক থেকে পরীক্ষা দিলে যে 70% মার্ক তুমি এনশিওর করতে পারো, তাহলে বুঝবা যে তোমার অ্যানালাইসিসটা হচ্ছে পজিটিভ। কেমন পজিটিভ? তুমি তোমার গতি বা প্রোগ্রেসে পারফেক্ট আছো, তোমার খুব একটা চিন্তা করার দরকার নাই, জাস্ট তুমি নিজেকে একটু পজিটিভ বা মোটিভেটেড রাখার ট্রাই করো। ওকে, এরপর তোমাকে যেটা করতে হবে টার্গেটেড ফিক্স করতে হবে। টার্গেটেড ফিক্স কেমন? এই যে তোমার 70% রাইট হইলো, আর 30% যে তুমি ভুল করলা বা রং করলা, সবার ক্ষেত্রে যে 70% হবে তা না। লাস্ট টাইম এসে অনেকেরই মোটামুটি প্রিপারেশনটা গোছানো হয়ে গেছে, তাদের ক্ষেত্রে দেখা যাবে 85 থেকে 90% প্রশ্ন সে রাইট দাগাতে পারতেছে, এরকম হইতে পারে। তাও তুমি খুশি হইও না, তোমার যে বাকি 10 থেকে 15% এটা গ্যাপ থাকতেছে, এই ভুলগুলো তুমি কেন করলা, এই ভুলগুলো যাতে না হয় তার জন্য তুমি কিছু ইনিশিয়েটিভ নেওয়ার ট্রাই করো। যে এই ভুলগুলো আমার কেন হইলো, প্রশ্নের উত্তর কি আমি জানতাম না, এরিয়া মার্কিং করে পড়ো। এরিয়া মার্কিং করে দেখো এরিয়া মার্কিং এর বাইরে থেকে প্রশ্নটা ছিল কিনা, বা এই প্রশ্নটা আদৌ গুরুত্বপূর্ণ কিনা, বা এই প্রশ্নটা মেডিকেল স্ট্যান্ডার্ড কিনা, বা এই প্রশ্নটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার চান্স বা প্রবাবিলিটি কতটুকু। এই চান্স বা প্রবাবিলিটি অনুযায়ী প্রশ্ন নিয়ে তুমি কাজ করো, প্রশ্নটা আরেকবার সলভ করার ট্রাই করো, প্রশ্নটা 2-3 বার আত্মস্থ করার হচ্ছে ট্রাই করো। ওকে, সো এই টার্গেটেড ফিক্স তুমি যখন করবা, সেলফ মডেল টেস্ট তুমি যখন দিবা, সেলফ মডেল টেস্ট তুমি অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করার পর টার্গেটেড একটা ফিক্স তুমি করবা, তখন দেখবে আস্তে 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 প্রবলেম তোমার অনেক কমে যাবে, এবং আস্তে আস্তে একটা পজিটিভ এনার্জি তুমি পাবা। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হ্যাক নাম্বার 5। সো এই হ্যাক নাম্বার 5 এ তোমাকে যেটা করতে হবে, আসো আগে হচ্ছে আমি একটু মার্ক করে দেই হ্যাক নাম্বার 5।
এখানে তোমাকে হাই ইএল টপিকের একাধিক র‍্যাপিড রিভিশন করতে হবে। এখন বলতে পারো হাই ইএল টপিকটা কি? হাই ইএল টপিক হচ্ছে ওই টপিক যেখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। হাই ইএল টপিক হচ্ছে এমন টপিক যেই টপিক থেকে 100% হচ্ছে প্রশ্ন আসবে। এবং এই হাই ইএল টপিক কোনগুলা এইটা মেক শিওর করার জন্য তুমি একটা কাজ করতে পারো, 80-20 রুল হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। কারণ অনেকেই এই 80-20 রুলের ব্যাপারে জানে না। 80-20 রুল কি বলে জানো? তোমার যে প্রশ্ন হবে মেডিকেল ভর্তি পরীক্ষায় তার 80% প্রশ্ন মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রশ্ন হবে শুধুমাত্র বইয়ের 20% জায়গা থেকে। বুঝতেছো ব্যাপারটা? তোমার বইয়ের মাত্র 20% এমন ইম্পর্টেন্ট জায়গা আছে যেখান থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট বা 80% প্রশ্ন তোমার হবে। বাকি 80% বই যেটা আছে ওইখান থেকে মাত্র 20% প্রশ্ন হবে। বাট ওই 20% প্রশ্ন কিন্তু তোমার পারার দরকার নেই। যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রশ্ন 20% জায়গা থেকে পড়তে পারো, তাহলে এটার থেকে ভালো কিছু হইতে পারে না। বাট প্রবলেম কি হয় যে 80% এই যে 20% যে জায়গা বা সব থেকে হাই ইয়েল্ডেড বা মোস্ট ইম্পর্টেন্ট টার্ম বা টপিক এইগুলা তুমি দেখা যায় যে বের করতে পারো না। বাট আমি বলবো বিগত বছরের প্রশ্নগুলো তুমি যে অ্যানালাইসিস করো সেটা শুধুমাত্র মেডিকেল না, ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো বা চট্টগ্রাম বলো, যে কোনো ইউনিভার্সিটিকেও তুমি যদি এক্সাম্পল হিসেবে নিয়ে আসো, দেখবা প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা প্যাটার্ন থাকে, যে প্যাটার্ন তারা মেনটেন করে প্রতি বছর প্রশ্ন তারা রিপিট করে। হয়তো এক্সাক্ট বা হুবহু প্রবলেমটা দেয় না বা এক্সাক্ট বা হুবহু এমসিকিউ তুলে দেয় না, অনেক ক্ষেত্রে এক্সাক্ট বা হুবহু প্রশ্ন তুলে দিতে দেখা যায়। বাট আলটিমেটলি টাইপ ওয়াইজ তুমি কমন পাবা বা টাইপ গুলো তুমি মেক শিওর করতে পারবা। যেমন দুই একটা এক্সাম্পল যদি দেই, কেমিস্ট্রির হচ্ছে তোমার অক্সাইডের একটা ব্যাপার আছে, কোনটা উভধর্মী অক্সাইড, কোনটা নিরপেক্ষ অক্সাইড, কোনটা অম্লীয় অক্সাইড, কোনটা ক্ষারীয় অক্সাইড, এসিডের তীব্রতার হচ্ছে ক্রোম আছে, এগুলো থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসে। তো তুমি ঠান্ডা মাথায় বোটানি বলো, জুলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ইভেন জিকে বা ইংলিশ বলো, প্রত্যেকটারই নির্দিষ্ট কিছু টপিক আছে যে নির্দিষ্ট টপিক গুলা থেকে প্রতিটা বছর প্রশ্ন আসে। এই নির্দিষ্ট টপিক গুলা একটু র‍্যাপিড রিভিশন দাও। এই র‍্যাপিড রিভিশন করতে পারাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অনেকে যে রিভিশন দেয়, রিভিশনের যে প্রোগ্রেস বা গতি সেটা স্লো। বাট স্লো হইলে আসলে হবে না। এই টাইমে তোমার হাতে সময় আছে কয়েকটা দিন, মাত্র 100 ঘন্টা বা 150 ঘন্টা বা কারো কারো ক্ষেত্রে হয়তো 200 ঘন্টা। এই টাইমে এসে আলটিমেটলি আসলে র‍্যাপিড রিভিশন মেক শিওর করতে না পারলে বা স্লো ভাবে তুমি যদি আগাও তাহলে কখনোই হবে না। এখন তুমি একটা কাজ করো, প্রতিদিন একটা করে ডেইলি চ্যালেঞ্জ হচ্ছে তুমি সেট করো। কেমন ডেইলি চ্যালেঞ্জ হচ্ছে সেট করবা? প্রতিদিন তুমি একটা করে বই এই টাইমে এসে ফুল রিভিশন দেওয়ার হচ্ছে ট্রাই করো। একটা ফুল বই তুমি ফুল রিভিশন দেওয়ার ট্রাই করো। যেমন সেটা ফুল বোটানি হইতে পারে, ফুল জুলজি হইতে পারে, ফুল ফিজিক্স ফার্স্ট পেপার হইতে পারে, ফুল কেমিস্ট্রি সেকেন্ড পেপার হইতে পারে। এবং একটা দিন তুমি হচ্ছে 2 থেকে 3টা সেশনে হচ্ছে ডিভাইড করো। 2 থেকে 3টা সেশনে তোমাদের 10টা বা 12টা চ্যাপ্টার আছে, 10টা বা 12টা চ্যাপ্টারে ইম্পর্টেন্সের ভিত্তিতে তুমি হচ্ছে সাজাও। বিকজ বোটানি বা জুলজির ক্ষেত্রেও তুমি এইটুক তো জানো যে বোটানি এবং জুলজির থেকে যে 30টা প্রশ্ন আসবে, মোস্ট অফ দা কোয়েশ্চেন 18 থেকে 19টা কিন্তু বেশিরভাগই জুলজি থেকে আসে। বোটানি থেকে দেখা যায় 10টা থেকে 12টা প্রশ্ন আসে এবং এইটাই বারবার রিপিট হয়। হ্যাঁ, 2-1বার হয়তো চেঞ্জ হতে পারে, বাট যেহেতু আলটিমেটলি জুলজি থেকে প্রশ্নটা বেশি আসে এবং জুলজির কয়েকটা সিলেক্টেড টপিক আছে, যেমন রক্ত, রক্ত থেকে মাস্ট বি তোমার 2টা এমসিকিউ কিন্তু প্রতি বছরই কম বেশি থাকে। এবং 2-1টা চ্যাপ্টার এমন আছে যেগুলো থেকে প্রশ্ন খুবই কম আসে, বাট বিগত 5 বছরে দেখা গেছে হয়তো 2টা প্রশ্ন আসছে বা 3টা প্রশ্ন আসছে। তোমাকে আগে এই চ্যাপ্টার গুলো বা এই টপিক গুলো মার্ক আউট করতে হবে। এগুলো যদি এখনো মার্ক আউট তুমি করে না উঠতে পারো তাহলে কিন্তু চরম বিপদে তুমি আসো। সেক্ষেত্রে আমাদের সাজেশন ক্লাসগুলো তুমি লাস্ট টাইমে ফলো করতে পারো, যেখানে আমরাই তোমাকে কষ্ট করে অ্যানালাইসিস করে দিয়েছি। বাট দিন শেষে একটা কথা আমি বলবো, তুমি নিজে যখন সেলফ অ্যানালাইসিস করবা, এটা অন্য কেউ অ্যানালাইসিস করে দেওয়ার থেকে 1000 টাইম বেটার হবে। সো আলটিমেটলি নিজে অ্যানালাইসিস করার যে বিষয়টা আছে এটা একটু আত্মস্থ করো বা শিখো। তুমি নিজে যখন অ্যানালাইসিস করবা, নিজে যখন টপিকগুলো ফাইন্ড আউট করতে শিখবা, কোনটা ইম্পর্টেন্ট কোনটা নন ইম্পর্টেন্ট, এটার থেকে ভালো বা বেটার কোনো কিছু হইতে পারে না। সো দিস আর আওয়ার টপ 5 হ্যাকস, যেগুলো তুমি যদি মেইনটেইন করো অবশ্যই মেডিকেলে একটা সিট নিশ্চিতের পাশাপাশি তুমি তোমার নামটা ঢাকা মেডিকেলেও লিখাইতে পারবা। সো এই বিষয়গুলো লাস্ট টাইমে এসে ফলো করো, আশা করি কাঙ্ক্ষিত ডিজায়ার্ড রেজাল্ট অবশ্যই তুমি অ্যাচিভ করতে পারবা। সো তোমার সাথে আবারও দেখা হবে তোমার বিজয়ে। দিস ইজ ইনফিনিটি। থ্যাংক ইউ এভরিওয়ান।